আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালটা শুরু হয়ে গিয়েছে আর প্রচণ্ড গরম চলছে বাহিরে, তাই গাছগুলোতে পানি দিয়ে তারপর এসেছি নাস্তার কাজে। নাস্তা কি বানাবো? আজকে প্রথম আরাফার বাবা অফিস যাচ্ছেন, বুধবার 11ই জুন। তো উনি ওই যে গরুর গোস্ত টোস্ত খেয়ে খুব টায়ার্ড হয়ে গিয়েছেন, এখন বলছে আমাকে একটু ডায়েট করতে হবে, সকালে আগের মতো নাস্তা দিও। আর এমনিতে উনি অফিস গেলে সকালে ভারী নাস্তা করতে চান না, গাড়িতে ওনার অস্থির লাগে, ভালো লাগে না। ওই যে গ্রিন টি, মধু আর ডিম, বাদাম, কলা এগুলোই খেয়ে যান। তো আজকে বাসায় কলা ছিল না, কলাটা খাওয়া হয়নি। তো এই যে আরহানকে রেখে আজকে ফার্স্ট যাচ্ছে, অনেক দিন আরহানের সাথে ছিল। তো আরহানকে ভোলানোর জন্য একটা সিবিটা দিল, তারপর একটা চুম্মা দিল, তারপর এখন যাচ্ছেন অফিসে। বাবাকে বিদায় দিয়ে তারপর আরহান চলে আসছে বাসায়, ওকে একটু টিভি দিলাম। নাস্তা খাওয়াতে বেশ টাইম লেগেছে। আবার এসেছি কিচেনে এসে যে শরীরটা একটু অসুস্থ ছিল কয়েকদিন, তো অসুস্থ থাকার পর যে অবস্থাটা হয় আর কি। এমনিতে আমি ঈদের আগে একবারে সুন্দর করে সব ডিপ ক্লিন করে রেখেছি, পট ঘর ডিব্বা ডাব্বা সব পরিষ্কার করে, কিন্তু তারপরেও এই তাকটা ধোয়া হয়নি আর কি। তো শেলফের উপর দেখলাম ভালোই ময়লা জমেছে, একেবারে চুলার কাছে থাকে যেহেতু। তো শেলফটাকেও একটু পানি দিয়ে ভালো করে মেজে নিচ্ছিলাম। এদিকে 2 দিন অসুস্থ থাকার পর এখানে হলুদ, মরিচ, তেল, ঝোল, চুলার পাড়ে যে অবস্থাটা হয় আর কি, সেটা শুধু আমার না, সব গৃহিণী আপুদেরই হয়। আর এই যে জানালাটা, কেন যে কিচেনে এখানে চুলার পাশে জানালা দিয়েছে আমি জানি না, এর কোনো ব্যাখ্যা, কিন্তু জানালাটা আমাকে খুবই বিরক্ত করে। অনেকেই আমার ক্যাবিনেটের ভিডিও দেখে আমাকে কমেন্টে জানিয়েছেন যে আপু চুলার পাড়ে জানালা কেমন হয়। আসলে জানালা সিঙ্কের পাশে ভালো হয়, চুলার পাড়ে ভালো হয় না। তো আমি যদি আগে বুঝতে পারতাম, ফ্ল্যাটটা করার আগে ওনাদেরকে বলে করাতে পারতাম। তো এখন তো আর এটা সম্ভব না, সব কাজ শেষ। আগে বুঝতে পারলে আমি সিঙ্কটা এই পাশে দিতাম, জানালার পাশে, আর চুলাটাকে মিডিলে রাখতাম, তখন তো বুঝতে পারিনি। তো এই যে বরাবরই যেভাবে পরিষ্কার করি সেভাবেই করে নিচ্ছি। গ্লাসটা পরিষ্কার করে তারপর গ্লাস দিয়ে বা মগ দিয়ে পানি দিয়ে তারপর এখান থেকে পানিটাকে আবার সরিয়ে ফেলতে হয়, না হলে পানি আবার চিপচিপ করে ক্যাবিনেটের ভিতরে ঢুকে যাবে। তো পানি ভালো করে চিপে নিতে হয় আর কি। চুলাটা ভালো করেই পরিষ্কার করি, প্রায় সময় ব্রাশ দিয়ে ডিপ ক্লিন করি। তো আজকে দেখলাম যে অত ডিপ ক্লিনের দরকার নাই, ঈদের আগে যেহেতু করেছি। হালকা গ্লাসটা মেজে নিলাম। তারপর এই যে শেলফটা এখানে, আর বাহিরে এক্সট্রা করে রোদ দেওয়ার দরকার নাই, কারণ আমার এখানে একটু পরে প্রচণ্ড রোদ চলে আসবে, এত পরিমাণ রোদ থাকে যে এটা শুকনাই থাকে সব সময়। তারপর এই যে গাছগাছালিগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, এগুলোতেও ধুলাবালি জমে, ঝিঝির পাতাগুলো ধুয়ে দিতে হয়। ওই যে সকালে দেখিয়েছিলাম একবার, ওটাও বসে বারান্দায় আস্তে আস্তে করে ধুয়ে দিলে বেশ ভালো লাগে ঝিঝির পাতাগুলো। আর এই যে আমার ছোট্ট একটা কাউন্টার টপ, এক নজরে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক সময় অনেক ইচ্ছা জাগে এই কাউন্টার টপে অনেক কিছু রাখবো, কিন্তু আমার কাউন্টার টপে একেবারে জায়গা কম, তো রাখতে পারি না। এমনিতে থালা বাসন ধোয়ার সময় আরেকটা ঝুড়ি নামিয়ে তারপর থালা বাসন ধুতে হয়। তো যেটুকু পেয়েছি আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ, এতেই অনেক খুশি। তারপর রান্না কি করব সেটাই ভাবছিলাম। রান্না গতকালকে গরুর গোস্ত করেছি, তো আজকে আর সেরকম রান্না নেই। গরুর গোস্তর সাথে একটা ডাল বা সবজি হলে হয়ে যাবে। তো এখানে দেখছি কয়েকদিন থেকেই সবাই আম দিয়ে ডেজার্ট করছে, আমিও করেছিলাম গত বছর আমের পুডিং। তো আমার সেই পুডিংটাও বেশ মজার ছিল, যেটা এখনও আমরা বাসায় ট্রাই করি মাঝে মাঝে। কিন্তু এই আম দইয়ের মধ্যে চোখ পড়লো অতনুর রান্নাঘরের, অতনুর দাদার চ্যানেল থেকে দেখেছিলাম। তো আম দই করবই, আমার যেটা খাওয়ার খুব লোভ হয়, হয়তো হয় বানাবো, তো বানাবোই আর কি। তো সেম ওনার রেসিপিটাই ফলো করছি, কেননা কোনো কিছু কম বেশি হলে দই জমতে চায় না। তো দইয়ের ব্যাপার সেহেতু এটা মাথায় রেখে খুব টিপসগুলো ওনার স্টেপ বাই স্টেপ ফলো করছিলাম আর কি। উনি যেইভাবে মাপঝোপ বলেছেন স্টেপ বাই স্টেপ ফলো করছি। তো এখানে আমি তো দেখতেই পাচ্ছেন 2.5 কেজি দুধ বসিয়ে দিয়েছি, আর নিয়েছি টক দই। টক দইয়ের পরিমাপটা ছিল কত, 200 গ্রাম। তো আমার এখানে যেহেতু 500 গ্রাম আছে, আমি এখান থেকে আমার আন্দাজ মতো 200 গ্রাম নিয়েছি, একটু পানিটা ঝরার জন্য। টক দইয়ের পানি থাকলে তো দই থেকে পানি কেটে যাবে, পানিটা শুকানোর জন্যই রেখেছি।
আর দুধটাকে বলক দিয়ে জাল করে তারপর হচ্ছে চিনিটা মেশাবো। টেনশন হচ্ছিল এমনি দেখে না, দুধ যদি কেটে মেটে যায় আর কি, কেটে ফেটে যাওয়ার ভয়ে আগে থেকে চেক করছিলাম। তো চিনিটা একটু পরেই দেই। আর এই ফাঁকে হচ্ছে আপনাদেরকে আম দেখাই। আম নিতে হবে একেবারেই হচ্ছে নরম নরম পাকা পাকা মিষ্টি দেখে আম নিতে হবে। তো আমার এখানে এগুলো হাঁড়ি ভাঙা ছিল, হাঁড়ি ভাঙা আমগুলো বেশ মিষ্টি। আর চিনির পরিমাণটা আমি আম চেক করে তারপর দেখেছি, যেহেতু এই আমটা আমরা খেয়েছি বেশ মিষ্টি, তো সেই আন্দাজ মতো আমি হচ্ছে হাফ কাপ, 1 কাপের চেয়ে একটু কম দিয়েছি, হাফ কাপের বেশি। এটা আপনারা চাইলে আপনাদের আন্দাজ মতো আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আসলে মিষ্টির টেস্টটা একেবারে হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে, যারা খাবেন তাদের উপর। আর দুধটাকে যে স্বাভাবিকভাবে দই বানাতে নিয়ে যেরকম করে আমরা জাল করি, সেভাবে হচ্ছে নেড়ে চেড়ে কিচেনের থেকে আপনাকে হচ্ছে দুধটা জাল করতে হবে। একেবারে রেখে চলে গেলে যে সর পড়ে যাবে তা কিন্তু না, একবারে দইয়ের প্রসেসটাই আর কি, যেভাবে আমরা রেগুলার দই বানাই ওভাবে। আর আমটাকে অ্যাড করতে হবে। তো আম অ্যাড করতে নিলেই প্রথমে যেটা আম ছিলানো, তারপর হচ্ছে আমের রস বের করা। তো আমার এখানে আমের পরিমাপটা বলে নেই, আমি প্রায় 2 কেজির মতো আম আছে। আমি মাপঝোপ যেহেতু এখানে দিতে পারছি না, কিন্তু আমার আন্দাজে আমার মনে হচ্ছে এখানে 2 কেজি আম আছে। তারপরে যে ভালো করে হচ্ছে মিক্সারে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার সময়টা খুব ভালো করে খেয়াল করেছি যাতে সবগুলো টুকরো মিশে যায় আর কি। এমনিতে এই মিক্সারে বেশি টাইম লাগে না মেশাতে। তারপর এটাকে চেলে নিতে হবে। তো চালার জন্য আমি কি করেছি, আমার ফ্রাই প্যানটা একেবারেই দিয়ে নিয়েছি, বারবার এটা সেটা হচ্ছে দেব, তার চেয়ে একবারে ফ্রাই প্যানেই পড়তে থাকুক, চালতে থাকি। আম চালতে চালতে না আমার নানুর বাড়ির কথা মনে পড়ে গেল। আমার নানির বাড়িতে এই রকম করে হচ্ছে পাকা রসালো আম চেলে তারপর ডাইরেক্ট একেবারে রোদে শুকাতো, মানে সেদ্ধ করতো না আর কি। এত মজার আম সত্তা হতো। তা আমার যদি সুযোগ থাকতো আমি সেই রকম করে আম সত্তা করতে পারতাম, পাকা আম দিয়ে মিষ্টি করে। কিন্তু আসলে বাসা বাড়িতে হয় না, এই ছাদে দৌড়াও, এখানে দৌড়াও, সেখানে দৌড়াও। তো গল্প করতে করতে এখানে হচ্ছে আম ফুটতে দিইনি, সরি, আমটাকে জাল করতে নিয়েছি। তো জাল করতে করতে ওই যে ফুটফুট করে ফুটছে, ওটা দেখে ভয় পাচ্ছিলাম, গায়ে এসে ছিটাফোটা পড়লে কিন্তু একেবারেই হচ্ছে পুড়ে যাচ্ছে। তো চুলাটাকে একদম হচ্ছে লো মিডিয়াম হিটে রেখে, চুলার আঁচে রেখে আমের যে রসটা ওটা একটু জাল করে নিয়েছি। কেননা এখানে হচ্ছে পানিটা শুকিয়ে নিলে ভালো হবে আর কি, দইটা আঠালো হবে। তারপর একটার পর একটা স্টেপ বাই স্টেপ হচ্ছে ফলো করছিলাম, ঠিক যেভাবে অতনুর দাদা মিশিয়েছিলেন আমের সঙ্গে দই একেবারে মিশিয়ে, তারপর আবার হচ্ছে টক দই কম করে নিয়ে তারপর আমটা একটু নিয়ে মিশিয়ে আবার মেশাচ্ছেন। সেম ওনারটাই হচ্ছে ফলো করে তারপর বানাচ্ছি। তারপরে এই তো মিশামিশির কাজ চলছে। আমের সাথে হচ্ছে দইটাকে আগে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর হচ্ছে মিশিয়ে দিচ্ছি। এদিকে সেই 2.5 কেজি দুধ জাল দিয়ে 2 কেজি করে নিয়েছি। একদম বেশি ঘনও না আবার বেশ পাতলাও না, মোটামুটি একটা লেভেলে এসেছে। মানে একেবারে সোজা কথায় আমরা যেভাবে হচ্ছে স্বাভাবিক দই বানাই ওরকমই হয়েছে। আর আমটাকে জাল করে নেওয়ার কারণে আমের রসটা শুকিয়ে গিয়েছে, মনে হচ্ছে যে পারফেক্ট সব কিছু, মিষ্টি আম তারপরে হচ্ছে দুধ সব কিছুই পারফেক্ট মনে হচ্ছে। আর মনে হচ্ছিল যে জমে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু কেন যে জমলো না সেটা আপনাদেরকে বলছি। এই যে মিশামিশির কাজ দেখছিলেন, এখানে আমি একটু দেরি করে ফেলেছি, ততক্ষণে আমার দুধটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। একবার এখানে মিশিয়েছি, আবার ওখানে মিশিয়েছি, আবার হচ্ছে বাটিতে ঢেলেছি, আবার ওদিকে রেকর্ডও হচ্ছে। তারপর ঢাকনা দিতে না আমার দুধটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, এটাও আমার কাছে একটা কারণ মনে হচ্ছে। তারপর তো কোথায় দেবো চিন্তা করছিলাম। আগে আমি দই বানাতাম কম্বলে পেঁচিয়ে, তারপরে কোনো গরম জায়গায় রেখে দিতাম। তারপর মনে হচ্ছে যে এখানে খাটের নিচে ঠান্ডা হয়ে গিয়েছে, দইটা গরম ছিল না। রাত এখন 10টা বাজে, আমার দইগুলো জমেনি, এই যে দেখতে পাচ্ছেন দইগুলো লড়ছে। তো আমি এগুলোকে একটু ট্রিটমেন্ট করে নিচ্ছি। যেমন এখানে একটু পানির ভাপে দিয়ে রেখেছি 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর একটু চেক করে দেখছি, মোটামুটি জমে গিয়েছে। এবার এটাকে একটু দেখি, এই পাত্রটা একটু বড় ছিল, এটা মনে হয় আর একটু সময় লাগবে। কোনো জমেনি সেটা বুঝতে পেরেছি। আমি কাঁথার মধ্যে দিয়েছিলাম, কাঁথা গরম হতে একটু সময় লাগে, তো আমার কাঁথায় হচ্ছে গরম হয়নি আর তাই আমার দইটা জমেনি। তো
তো এখানে 30 মিনিট আর এটা 40 মিনিট হলেই আমার ভাপটা হয়ে যাচ্ছে। তারপর আমি হচ্ছে ফ্রিজে রেখে দেব, সকালে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তারপর সকালবেলায় দেখলাম মাশাল্লাহ দইগুলো খুব সুন্দরভাবে জমে গিয়েছে। তারপর একটু হচ্ছে ডেকোরেশন করে নিচ্ছি। আসলে ইউটিউবে সবাই দই বানানোর রেসিপি দেখায়, কিন্তু দই না জমলে কি করতে হবে কেউ কিন্তু সেটা বলে না। তো আজকে কিন্তু আমি বলে দিলাম দই না জমলে কি করতে হবে। মাশাল্লাহ অনেক সুন্দরভাবে জমে গিয়েছে। এর থেকে ভালো বাসায় দই হয় কিনা আমি জানি না, আমার বরাবরই এরকমই হতো দই, আম দই ছাড়া এমনি দইও। নর্মালি আমি এই টাইপের দইটাই বানাই, আমার বাসায় খুব চলে, শুধু আম ছাড়া আর কি। তো আজকে আম দিয়ে দেখিয়ে দিলাম আর সাথে আমরাও টেস্ট করলাম। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আজকে খেয়ে। এটার যদি আপনারা আমাকে একটা অনেস্ট রিভিউ দিতে বলেন যে আপনি এটাতে কততে কত দিবেন, তা আমি এটাকে 10-এ হচ্ছে 10ই দিব। কারণ আমার কাছে বাসায় এত মজার দই আর হয় না বাসায় বানানো। বাজারের দই থেকে আমার নিজের বানানোর দই আলহামদুলিল্লাহ অনেক মজা, অনেক মজা, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আজকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।